তাপ রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি। যে রাসায়নিক বিক্রিয়ায় সমকালিত রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক উৎপাদের ভৌত অবস্থা এবং বিক্রিয়ায় উৎপন্ন অথবা শোষিত তাপের পরিমাণ উল্লেখ করা থাকে তাকে তাপ রাসায়নিক সমীকরণ বলা হয়। ইউপ্যাক নীতি অনুসারে এই তাপ রাসায়নিক সমীকরণ লেখার বেশ কিছু পদ্ধতি রয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেই পদ্ধতিগুলো। তো 1 নম্বর ধরা যাক, সেটা হচ্ছে বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা যদি কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থা প্রকাশের জন্য সংকেতের ডান পাশে প্রথম বন্ধনীর মধ্যে যথাক্রমে এস, এল ও জি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যেখানে এস থেকে বোঝাবে হচ্ছে সলিড বা কঠিন, এল থেকে বোঝাবে লিকুইড বা তরল এবং জি দ্বারা বোঝাবে হচ্ছে গ্যাস। যেমন এই সমীকরণটা আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম কার্বনেটের পাশে এস লেখা আছে, এর মানে হচ্ছে বোঝায় যে ক্যালসিয়াম কার্বনেটটা সলিড বা কঠিন আকারে আছে এবং সেখান থেকে ভেঙে যাওয়ার পর ক্যালসিয়াম অক্সাইড সলিড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়েছে, সেটা ফার্স্ট বন্ধনের মধ্যে এস এবং জি লেখা প্রকাশ করা হয়েছে। আরও একটি উদাহরণ তার নিচেই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে কার্বন সলিড এবং অক্সিজেন গ্যাস, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে যে বিক্রিয়ক উৎপাদ পদার্থগুলো যদি পানিতে দ্রবীভূত থাকে সেটি সংকেতের ডান পাশে প্রথম বন্ধনীর মধ্যে এস, এল ও জি অক্ষরের পরিবর্তে অ্যাকুয়াস শব্দের প্রথম দুটি অক্ষর এ কিউ ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কপার সালফেট, এই সমীকরণ থেকে আমরা লক্ষ্য করছি যে কপার সালফেট অ্যাকুয়াস, সেখান থেকে সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাকুয়াস, সেখান থেকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, সেটা আবার সলিড সোডিয়াম সালফেট অ্যাকুয়াস। এইভাবে আমরা বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা অ্যাকুয়াস তথা জলীয় মাধ্যমের জন্য প্রকাশ করতে পারি। এখান থেকে দেখা যাচ্ছে যে আরও একটা সমীকরণ, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাকুয়াস, অর্থাৎ সেটা জলীয় আকারে আছে। HCl অ্যাকুয়াস, সেটাও জলীয় আকারে আছে। তারা পরস্পর বিক্রিয়া করে এখানে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, এবং সেটাও জলীয় আকারে আছে এবং সেখান থেকে হয়েছে পানি লিকুইড, সেখানে এল লেখা হয়েছে। ফলে একটা বিক্রিয়ার ক্ষেত্রে আবারও বোঝা যাচ্ছে যে তার পাশে অবস্থিত এস, এল, জি এবং এ কিউ, এগুলো তাদের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কন্ডিশন বোঝায় এবং আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অ্যাকুয়াস এবং এসএলজি এটা সম্পূর্ণ একটা ভিন্ন বিষয়। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা নাম হচ্ছে তাপোৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে উৎপন্ন তাপকে দুই ভাগে প্রকাশ করা যায়। যেমন সমকালিত পূর্ণ সমীকরণের ডান পাশে প্লাস চিহ্ন ব্যবহার করে উৎপন্ন তাপের পরিমাণকে প্রকাশ করা হয়। সেটা হচ্ছে দেখতে এরকম লাগবে। এখান থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সলিড O2 গ্যাস, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস 393.5 কিলোজুল। অর্থাৎ এই বিক্রিয়ায় উৎপন্ন তাপের পরিমাণকে সমীকরণের সাথে যোগ চিহ্ন দিয়ে আমরা ডান পক্ষে লিখেছি। অথবা আমরা ইচ্ছা করলে এই বিষয়টাকে অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে সমকালিত পূর্ণ সমীকরণের ডান পাশে একটি সেমিকোলন দেব, সেমিকোলন দিয়ে সেখানে ড্যাল লাগবে এবং সমান চিহ্ন ব্যবহার করব এবং উৎপন্ন তাপের পরিমাণকে সেক্ষেত্রে ঋণাত্মক আকারে দিয়ে প্রকাশ করা হয়, যেমন এটা। এখানে দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড সলিড, অক্সিজেন গ্যাস, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড এবং ড্যাল সমান সমান -93.5 কিলোজুল। একটা লক্ষণীয় বিষয় যে আমি এক্ষেত্রে তাপোৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে উৎপন্ন তাপকে দুইভাবেই প্রকাশ করতে পারছি। এক জায়গাতে কিন্তু আমি যেখানে ড্যাল ব্যবহার করছি সেখানে কিন্তু 393 আগে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করেছি, কিন্তু যখন আমি ড্যাল ব্যবহার করছি না, একটা প্লাস চিহ্ন দিয়ে লিখছি, তখন কিন্তু সেটা কিন্তু প্লাস থাকছে এবং সেটা লিখছে 393.5 কিলো জুল। অন্যদিকে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রেও শোষিত তাপকে একইভাবে আসলে প্রকাশ করা যাবে। সেটা হচ্ছে যে সমতাকৃত পূর্ণ সমীকরণের ডান পাশে আমরা ইচ্ছে করলে মাইনাস চিহ্ন দিয়ে শোষিত তাপকে প্রকাশ করতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস এবং সেখান থেকে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস, যেটা হচ্ছে -53 কিলোজুল। অথবা আমরা সমতাকৃত পূর্ণ সমীকরণের ডান পাশে একটি সেমিকোলন দিয়ে ড্যাল লিখে সমান চিহ্ন ব্যবহার করে আমরা কিন্তু এটাকে লিখতে পারবো। সেক্ষেত্রে ড্যাল সমান পজিটিভ 53 কিলোজুল। আমরা জানি যে ড্যাল এর মান নেগেটিভ হলে একটা বিক্রিয়া তাপোৎপাদী হয় এবং ড্যাল এর মান পজিটিভ হলে পরে একটা বিক্রিয়া তাপ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বিষয়টি ইজিলি বুঝতে পারছি, কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে পূর্বে কিন্তু
আমি আলোচনা করছি যেখানে ডেল এইচের মান নেগেটিভ ছিল সেই মানটা যখন আমি সমীকরণের সাথে যোগ আকারে লিখছি, তার আগে কিন্তু সেটা যোগ চিহ্ন আকারেই ছিল, সেটা কিন্তু কোনো বিয়োগ ছিল না, মানে বিয়োগ আকারে লেখার স্কোপ নাই। কিন্তু দেখা যাচ্ছে যে আমি যেখানে ডেল এইচের মান পজিটিভ সেটাকে কিন্তু আবার নেগেটিভ আকারে লিখতে পারছি। অর্থাৎ তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমি কিন্তু মানটাকে নেগেটিভ আকার লিখছি, কিন্তু এই নেগেটিভ দেখে কিন্তু বলা যাবে না যে বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া। আমাদেরকে মনে রাখতে হবে যে ডেলএইচের মান নেগেটিভ হলে সেটা তাপোৎপাদী, কিন্তু সেটা সমীকরণে লিখতে হবে যোগ আকারে, এবং ডেলএইচের মান যদি পজিটিভ হয় সেটা তাপহারী, কিন্তু এই মানটাকেই যদি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সমীকরণে লিখতে চাই সেক্ষেত্রে সেটাকে নেগেটিভ দিয়ে লিখতে হবে। আশা করি বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা আরেকটা নিয়মে যাব, সেটা হচ্ছে কোনো তাপ রাসায়নিক সমীকরণকে বিপরীতভাবে লিখলে ডেলএইচের মানও বিপরীত চিহ্নযুক্ত হয়। যেমন উপরের সমীকরণটিকে আমরা এইভাবে লিখতে পারি, সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন আর আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োড হলে পরে ডেলএইচের মান পজিটিভ 53 ছিল কিলোজুল। অনুরূপভাবে হাইড্রোজেন আয়োড বিয়োজিত হয়ে যখন হাইড্রোজেন আয়োডিন হচ্ছে তখন সেটাকে লেখা হয়েছে ডেলএইচ মাইনাস 50 কিলোজুল। এর থেকে বোঝা যায় যে একটি তাপোৎপাদী বিক্রিয়াকে বিপরীতভাবে লিখলে সেটা তাপহারী হবে, এবং একটি তাপহারী বিক্রিয়াকে বিপরীতভাবে লিখলে সেটা তাপোৎপাদী হবে। সেটা নিচের সমীকরণ থেকেও বোঝা যাবে। অন্যদিকে তাপ রাসায়নিক সমীকরণে সব বিক্রিয়ক উৎপাদন অনুসংখ্যাকে যে কোনো গুণিতক উপগুণিতক আকারে প্রকাশ করলে সেক্ষেত্রে বিক্রিয়ার এনথালপির ডেলএইচের মানও গণিত উপগণিত অনুপাতে বাড়তে কমতে পারে। সেটা হচ্ছে নিচের সমীকরণ থেকে প্রতীয়মান। এখানে দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড হলে অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড ডেলএইচ এত, কিন্তু সেটাকে যখন 2 দ্বারা গুণ করা হয়েছে অনুরূপভাবে তার ডেলএইচের মানকেও সেখানে 2 দ্বারা গুণ করা হয়েছে। আরও একটা বিশেষ শর্ত দেখা যায়, সেটা হচ্ছে কোনো বিশেষ শর্তের উল্লেখ না থাকলে তাপ রাসায়নিক সমীকরণে ডেলএইচের মান প্রমাণ অবস্থায় অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে আছে বলে ধরে নেওয়া হয়। এই বিষয়গুলো আমরা বিভিন্ন তাপ রাসায়নিক সমীকরণ লেখার সময় অবশ্যই খেয়াল করব, যাতে আমাদের কোনো রকম ভুল না হয়। আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা সমীকরণের যে চিহ্নগুলো বিভিন্ন পাশে ব্যবহার করি ফার্স্ট ব্র্যাকেট বা ডেলএইচের মান, সেটা অনেক গুরুত্ব এবং তাৎপর্য বহন করে, যার কারণে এগুলোকে অবশ্যই সঠিক আকারেই লিখতে হবে। আমরা আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী ক্লাসে আরও আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে।